হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি মৌসুমী হাসান। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখক মির্জা এলিয়াদের লেখা একটা বাংলা অনুবাদ, লা নুই বেঙ্গলি এর দ্বিতীয় পর্ব। আমার ব্যক্তিগত জীবনযাপন পদ্ধতি সম্পর্কে মিস্টার সেনের আগ্রহ দেখে আমি আশ্চর্য হলাম। তিনি যে এসব নিয়েও ভাবেন তা আমি কখনো ভাবিনি। এ যাবৎ তিনি আমার কাছে যা জানতে চেয়েছেন অর্থাৎ ব্যক্তিগত প্রশ্ন করেছেন তা আমি এখানকার খাদ্যে অভ্যস্ত হতে পারছি কিনা, ভালো চাকর পেয়েছি কিনা, এখানকার এত গরম বা শব্দে আমার কষ্ট হচ্ছে কিনা, অথবা আমি টেনিস কেমন খেলতে পারি ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল। যাই হোক, আবার কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হলো। একগাদা কাগজপত্রে সই করা বাকি ছিল। যাবার আগে মিস্টার সেন আমাকে রোটারি ক্লাবের লাঞ্চে নিমন্ত্রণ করলেন। আমি নানা অজুহাতে নিমন্ত্রণ এড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি কোনো কথাই শুনলেন না। নির্ধারিত দিনে ক্লাবের একটা বিশেষ ঘরে আরও কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মিস্টার সেন আমার পরিচয় দিতে গিয়ে সে সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তাতে আমার যথেষ্ট আনন্দ ও গর্ব হচ্ছিল। সেই রাত্রি আমি শিলং যাত্রা করলাম। স্টেশনে একমাত্র হ্যালটি এসেছিল আমাকে বিদায় জানাতে। সে আমাকে শেষবারের মতো সাপ, কুষ্ঠ, ম্যালেরিয়া আর পেটের অসুখের হাত থেকে বাঁচার উপায় হিসেবে বিশেষজ্ঞের মতামত পুনরাবৃত্তি করল। জল খাবি না, শুধু সোডা দিয়ে ব্র্যান্ডি বা হুইস্কি খাবি। হ্যাল্ট শুভযাত্রা কামনা করল। আমি কলকাতা ছেড়ে দিলাম। আজ আমি অনেকক্ষণ ধরে ডায়েরির পাতা উল্টালাম। আমার আসামে থাকার দিনগুলো যা লিখেছিলাম আবার পড়লাম। দৈনন্দিন জীবনযাপনের সংক্ষিপ্ত বিবরণগুলো পরস্পরা অনুযায়ী সাজিয়ে নিয়ে পরবর্তীকালে আমার পরবর্তীত জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এটা জরুরি ছিল। কাজে যোগ দিয়েছিলাম অন্তত উৎসাহ আর কৌতূহলী মন নিয়ে। আমি ছিলাম বাস্তবিকই বোধহয় প্রথম পথ প্রদর্শক। জঙ্গলের মধ্যে দিয়ে রেলপথ নির্মাণের কাজ। আমার মনে হচ্ছিল ভারতবর্ষ সম্পর্কে একটা বই লেখার চেয়ে অনেক জরুরি আর প্রয়োজনীয়। কিন্তু এটাও ঠিক, ওই অতি প্রাচীন প্রায় সভ্যতার প্রথম যুগের অঞ্চলের সঙ্গে আমাদের আধুনিক যন্ত্রপাতির সংঘাত মিলনের ঘটনা যে কোনো ঔপন্যাসিকের বিষয়বস্তু হতে পারত অনায়াসে। আমার কাজের মধ্যে দিয়ে আমি যে ভারতবর্ষকে চিনছিলাম তার সঙ্গে তখনও অবধি আমার পড়া ভারতবর্ষের ওপর লেখা উপন্যাস বা খবরের কাগজের রিপোর্টের কোনো মিল ছিল না। বিষাক্ত গাছপালা, অবিশ্রান্ত বৃষ্টি, মাথার যন্ত্রণার উদ্বেগকারী তাপ প্রবাহ ইত্যাদির সঙ্গে নিয়ে আমি বাস করতাম যে আদিবাসীদের সঙ্গে, তারা অনায়াসে নৃতত্ত্ববিদদের আকর্ষণীয় বিষয়বস্তু হতে পারত। ওই ফ্রান, লতা, গুল্ম আচ্ছন্ন জায়গায় যারা থাকতো তারা ছিল একাধারে সরল এবং নিষ্ঠুর। চেষ্টা করতেও কুসুর করেনি ওদের মধ্যে সভ্যতার প্রাণ সঞ্চার করতে। ওদের নীতিবোধ, শিল্পবোধ বোঝার চেষ্টা করলাম। সংগ্রহ করতে শুরু করলাম ওদের লোকগাথা, বংশ পরিচয়ের ইতিহাস। ছবিও তুললাম অসংখ্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই আমি ওই প্রায় অসভ্য মানুষদের ভেতরে প্রবেশ করছিলাম ততই আমার মর্যাদা বোধ, অহংকার প্রখর হচ্ছিল। এতদিন এগুলো কোথায় ছিল? এমনকি আমার মনে এরকম কিছু থাকতে পারে বলে আমার ধারণা ছিল না। কিন্তু এই জঙ্গলে সত্যি সত্যি আমি ছিলাম সৎ এবং আমার রিপু দমন করার ব্যাপারে অনেক বেশি সক্ষম। কিন্তু বৃষ্টি, রাতের পর রাত অনিদ্রার শিকার হয়ে আমি শুনতাম ছাদের ওপর বৃষ্টির অবিরাম ছন্দ, অবিস্মরণীয় সেই শব্দ। মুষলধারে সেই বৃষ্টির দিনের পর দিন চলত। ছেদ পড়তো হয়তো মাত্র কয়েকটা ঘন্টার জন্য, কিন্তু তখন একটা কুয়াশার মতো পরিবেশে ঝিরঝির করে তার রেশ চলত। সেই সূক্ষ্ম বৃষ্টি কণাগুলো ছিল বরফের মতো ঠান্ডা কনকনে। তার মধ্যে দিয়ে আমি যখন হেঁটে যেতাম অদ্ভুত এক তীব্র বুনো সুবাস মস্তিষ্ক আচ্ছন্ন করে যেত। বিকেলে হয় আমার বাংলার বারান্দায় পায়চারি করতাম, নয়তো নিরালা নির্জন শোবার ঘরে বসে স্যাঁতসেঁতে তামাক পাইপে পুরো দমে ধূমপানের চেষ্টা করতাম। মাঝে মাঝে এই জীবন অসহ্য মনে হতো। এক তীব্র অস্থিরতার শরীর মন জুড়ে বিদ্রোহ জানাতো। ছটফট করতাম, ঘুষি পাকিয়ে বারান্দার ধামে আঘাত করতাম,
চিৎকার করে উঠতাম। বৃষ্টির মধ্যে নিরুদ্দেশের পথে বেরিয়ে যেতাম কোনো এক অজানা দেশের সন্ধানে, যেখানে আকাশ অনন্তকাল ধরে মুষলধারে বৃষ্টি করে না, বা বীজের স্যাঁতসেঁতে উঁচু ঘাসের জঙ্গল নেই। ভীষণ মনে পড়তো তমলুকের কথা, সেই সমতল ভূমি, লবণাক্ত বাতাসের ঝাপটা, মরুভূমির মতো শুষ্ক বাতাস। এখানকার পরিবেশ জঞ্জাল, পচা গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। বাংলোয় আমি ছাড়া আর থাকতো আমার 3জন চাকর আর বাংলোর মালিক। কদাচিৎ কোনো বিদেশি আসতো, পাট চাষের পর্যবেক্ষক, মহকুমার কোনো ইংরেজি সরকারি কর্মচারী, অথবা চীন যাত্রী কোনো চা ব্যবসায়ী। সেই সময় আমরা একসঙ্গে বসে হুইস্কি খেতাম। অন্যান্য দিন কাজ থেকে ফিরে এসে স্নানের পর আমি একাই মদ্যপান করতাম। মদ খেতে খেতে এমন একটা অবস্থায় পৌঁছাতাম, তখন নিজের অস্তিত্ব কোনো অনুভূতি আমার কাছে থাকতো না। তখন আমার গায়ের ওপর আঁচড় কাটলেও আমি কোনো কষ্ট অনুভব করতাম না। শ্বাস প্রশ্বাসে একটা জ্বালা অনুভব করতাম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে মাথা ঘুরে যেত। আমার ইচ্ছে শক্তির লোভ হতো। শূন্যে যে কতক্ষণ ধরে তাকিয়ে থাকতাম তা কেউ জানে না। সময়ের জ্ঞান হারিয়ে যেত। লম্বা চেয়ারে গা এলিয়ে নাইট গাউন পরে বসে থাকতাম। নেশার ঘোরে আমার চিবুক এসে ঠেকতো বুকে। এইভাবে একটা সময় আমার মনে হতো বীজের স্যাঁতসেঁতে ভাব কেটে গিয়ে আমার শরীরে পরিচিত উত্তাপ ফিরে এসেছে। একদিন এরপর লাফিয়ে উঠে পোশাক পরে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তাম। ধুলোর মধ্যে জলকণা মিশ্রিত বাতাসে শ্বাস নিতে নিতে বিষণ্ণ চিত্তে আমি স্বপ্ন দেখতাম একটা সুখী সাধারণ জীবনে। শহর বা শহরের রূপকণ্ঠে আমার সাধারণ ছোট বাড়ি। শহরের দিনে অন্তত একবার পাওয়া যায় এরকম একটা জায়গা হলেই হবে। বৃষ্টির মধ্যে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে এইসব ভাবতাম আমি। ঘুরে বেড়াতাম যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো কাজে প্রবৃত্তি আসতো অথবা ঘুম পেত। আসামে থাকাকালীন আমার ঘুম ছিল খুবই গভীর, বিশেষ করে সেই 3 সপ্তাহ যখন আমি সদিয়ার 40 মাইল দূরে জঙ্গলে কাজ করতাম। ওখান থেকে মাঝে মাঝে প্রায় মধ্যরাতে মোটরে বাংলোয় ফিরে আসতাম। পাহাড়ি রাস্তায় খাদ পেরিয়ে অনেক ঘুরে পথে ঘরে ফিরে এসে তখন আর আমার জামা কাপড় ছাড়ার ইচ্ছে থাকতো না। প্রচুর রাম নিয়ে 1 কাপ চা আর সঙ্গে কুইনাইন খেয়ে পোশাক পরে শুয়ে পড়তাম। পরের দিন সকাল 9টার মধ্যে আবার ফিরে যেতে হতো কর্মক্ষেত্রে। ক্রমশ আমার পোশাক পরিচ্ছদ অবহেলা এলো। আর প্রয়োজনই বা কী ছিল? কয়েকশো মাইলের মধ্যে খুব অল্প সংখ্যকই শ্বেতকায় ছিল। তারা মৌসুমী আবহাওয়ার সময় পাহাড়েই থাকতো না। আর ছিল কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। এদের বাড়িতে আমি কয়েকবার থেকেছি। যখন আমার মানসিক অবসাদ আর সহ্য করতে পারছিলাম না, ওইসব পরিবারের ইংরেজি কথাবার্তা আমাকে যেন কিছুটা স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনতো। সকলে মিলে সন্ধ্যা থেকে আবার মদ খেতে শুরু করতাম। রবিবার আমার চাকরেরা শিলং চলে যেত সারা সপ্তাহের রসদ আনতে। সেদিন আমি দুপুর অবধি ঘুমোতাম। জেগে উঠতাম মাথা ভারী হয়ে আছে আর মুখ ফুলে কিম্বুত দর্শন হয়েছে। বিছানাতে শুয়ে শুয়ে ডায়েরি লিখতাম। খুঁটিনাটি অনেক কিছু টুকে রাখতাম। পরবর্তীকালে আসামে শ্বেতকায়দের জীবনযাত্রা নিয়ে যদি কখনো একটা বই লিখি এই ভেবে। এই জন্য আমার নিজেকেও বিশ্লেষণের প্রয়োজন হতো। আমার চাঞ্চল্যহীন স্নায়বিক অবসাদের দিনগুলো, আমার পাশাপাশি রেল লাইন পাতার প্রথম পথ প্রদর্শক রূপে আমার ভূমিকা, যেখানে আমার মন খুব গর্ব আর শক্তিতে ভরপুর, এইসবই তুলনামূলক বিচার বিশ্লেষণ করার চেষ্টা করতাম। সারা জুলাই মাসে আমি একবার মাত্র শিলং গিয়েছিলাম। অনেক দিন বাদে সূর্যের কিরণ গায়ে মাখলাম, সিনেমা দেখলাম আর আমার গ্রাম্যফোনটা সারিয়ে নিলাম। অনেকটা ডিটেকটিভ উপন্যাস কিনলাম। আসামে যাওয়ার পর থেকে এছাড়া অন্য কিছু পড়ার কোনো মানসিক অবস্থা আমার ছিল না। আমি জানতে পেরেছিলাম হেড অফিসে আমার কাজের খুব প্রশংসা হচ্ছে। সেটা জেনেছিলাম আমি সরাসরি নরেন্দ্র সেনের কাছ থেকেই, আমাদের শিলংয়ের প্রতিনিধির মারফত নয়। এই প্রতিনিধি লোকটাকে আমি একদম সহ্য করতে পারতাম না। প্রচণ্ড অহংকারী এই আইরিশ লোকটার সঙ্গে কথা বলার জন্য আমাকে একবার শিলংয়ে যেতে হয়েছিল। শুধু তার দেখা পাবার জন্য আমাকে সে অকারণে অপেক্ষা করিয়ে রেখেছিল বেশ কিছুক্ষণ। অথচ সে সময়টুকু তার এতটুকু ব্যস্ততা ছিল। প্রায় প্রতি সপ্তাহে মিস্টার সেনের একটা করে ইংরেজি টাইপ করা কয়েক লাইনের চিঠি আসতো। কাজ স্বাভাবিক গতিতে এগুচ্ছিল।
সৌদিয়ার কাছে কঠিন গিরিপথগুলো সংস্কারের কাজ আর পুরো রাস্তাটা পরিদর্শনের কাজ শেষ করে যদি রিপোর্টটা তৈরি করে ফেলতে পারি, তাহলে আগস্ট মাসের মাঝামাঝি কলকাতা যেতে পারবো। এরকম একটা সম্ভাবনাও দেখা দিল। কিন্তু প্রচণ্ড অবসাদের সময় যে ভয়টা আমার কেবলই হতো, ঠিক তাই হলো। আগস্ট মাসের গোড়ার দিকে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার স্নায়ুর ওপর অত্যন্ত চাপ থাকার ফলে প্রচণ্ড ম্যালেরিয়া আক্রমণ আরও জটিল আকার ধারণ করলো। একদিন বিকেলের আগে বাংলোয় ফিরে এলাম। শরীর ভালো লাগছে না। ঘরে এসে চা খেতে গিয়ে মনে হলো কোনো স্বাদ পাচ্ছি না। কাঁপুনি দিয়ে জ্বর হলো। হ্যারল্ডের পরামর্শ মনে পড়ল। 3 গ্লাস ব্র্যান্ডি খেয়ে আমি শুতে গেলাম। পরের দিন আর ওঠার ক্ষমতা রইল না। ভুল বকতে শুরু করলাম। ফ্র্যাঙ্ক নামে এক অ্যাংলো ইন্ডিয়ান ডাক্তার এলেন আমায় দেখতে। সব দেখে শুনে তিনি আমাকে সেদিনই সৌদিয়ায় পাঠিয়ে দিলেন। তখন পড়ন্ত বিকেল, কিন্তু সূর্য বিস্ময়করভাবে উজ্জ্বল ছিল। ফুল, পাখি, প্রকৃতি দেখতে দেখতে আমি চললাম সৌদিয়ার পথে। স্টেশনে এক শ্বেতাঙ্গিনীকে দেখে অবাক হলাম। গত 4 মাসে আমি কোনো বিদেশি মহিলা দেখিনি। তারপর কি হয়েছিল আমার স্পষ্ট কিছু মনে নেই। শুধু বুঝতে পারছিলাম আমায় শিলংয়ে আনা হয়েছে এবং ইউরোপিয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় টেলিগ্রাম পাঠানো হয়েছিল। আমার জায়গা বদলে লোক আসার আগেই নরেন্দ্র সেন আমায় দেখতে এলেন। এর 5 দিন পর ট্রেনে একটা প্রথম শ্রেণীর কামরায় আমাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে রইল 2 নার্স এবং হ্যারল্ড। কলকাতায় পৌঁছে আমরা সোজা তোলা হলো ট্রপিক্যাল হাসপাতালে। একদিন সকালে ঘুম ভাঙার পর আস্তে আস্তে বুঝতে পারলাম আমার ঘরের দেয়ালগুলো সাদা রঙের। ঘরে ক্যারামেল এবং অ্যামোনিয়াকের গন্ধ। জানালার কাছে একটি চেয়ারে বসে এক ভদ্র মহিলা। ঘুম জাগরণের মধ্যে কেউ যেন জোসেফ কনরাডের বই লর্ড জিম সম্পর্কে কিছু বলছিল। বিছানায় সোজা হয়ে বসে আমার বলতে ইচ্ছা করছিল যে উপন্যাসটা নেহাতি মাঝারি ধরনের। এর চেয়ে অনেক ভালো উপন্যাস কনরাডের যৌবনে লেখা অ্যালমেয়ার্স ফলি। আমি ভদ্রমহিলার উদ্দেশ্যে বললাম, অ্যালমেয়ার্স ফলি না পড়লে কনরাডের প্রতিভা সম্পর্কে যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয়। ভদ্রমহিলা আমার বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল, যাক, ভগবানকে ধন্যবাদ, আপনি তাহলে কালা হয়ে যাননি। তারপর প্রশ্ন করলেন, আপনার কিছু লাগবে? আমার ঠান্ডা রুগ্ন খোঁচা খোঁচা গালে হাত বুলাতে বুলাতে বললাম, আমি দাড়ি কামাতে চাই। আরও বললাম, এইরকম অভদ্র চেহারার আপনি মুখোমুখি হওয়ার জন্য ক্ষমা চাইছি আমি। ভদ্রমহিলা হাসিতে ফেটে পড়লেন। তারপর বললেন, যাক, আপনার জ্ঞান ফিরেছে তাহলে। আমরা তো বলতে গেলে ক্রমশ হতাশে পড়েছিলাম। এখন মিস্টার হ্যারল্ডকে একটা টেলিফোন করে জানাতে হবে। উনি রোজ আপনার খবর নিতে আসেন। হ্যারল্ডকে যে আমার প্রতি এতখানি টান, সেটা জানতে পেরে আবেগে আমার চোখে জল এসে যায়। এই অপরিচিত বান্ধবহীন অবস্থায় নিজেকে ভীষণ একা আর অসহায় মনে হচ্ছিল। মনে হচ্ছিল কত দূরে আমার দেশ, প্রায় 5 সপ্তাহের পর, আর আমি এখানে একা মিথ্যপত্র যাচ্ছি। ভদ্রমহিলা স্নিগ্ধ স্বরে প্রশ্ন করলেন, কি হলো আপনার? বললাম, কিছু না। আপনি যদি আমার একটু দাড়ি কামানোর ব্যবস্থা করে দিতেন। আমার চোখে জল বাদ মানছিল। মৃদু স্বরে তাকে জিজ্ঞেস করে ফেললাম, আপনার কি মনে হয় আমি ভালো হয়ে উঠব? আমি আবার সুস্থ হয়ে উঠতে পারবো? আবার দেখতে পারবো নিউ ইয়র্ক, প্যারিস? তার উত্তরটা আমার মনে পড়ছে না, কিন্তু সেই দিনটা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। এরপরে আমায় দেখতে এলেন কয়েকজন ইউরোপিয়ান ডাক্তার। তারা চলে যাবার কয়েক মিনিট পরে হ্যারল্ড এসে আমার করমর্দন করলো। তারপর অনর্গল বকে যেতে লাগলো কলকাতা নানা রকম খবরাখবর দিয়ে। গার্তির এখন প্রেমের খেলা চলছে মিডল ব্যাংকের এক ম্যানেজারের সঙ্গে। গার্তি এখন সিনেমায় যায় 3.5 টাকার টিকিটে। বিয়ের পর নরেনকে দেখতে কুৎসিত হয়ে গেছে। আমার শোবার ঘরে এখন একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবার বাস করছে, আর হ্যারল্ড নিজে কিন্তু খুব যুবকই রয়েছে। এখনও বিকেলের দিকে স্কুলের মেয়েদের ধরে নিজের ঘরে নিয়ে আসে, আর আসন্ন প্রসবা স্ত্রীর সঙ্গে নোংরামি করে। স্ত্রীর চিৎকার চেঁচামেচি সে কানেই তোলে না, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন এই ধরনের বাজে কথাবার্তায় মগ্ন ছিলাম, তখন মিস্টার সেন ঘরে ঢুকলেন। তিনি পরম আন্তরিকতা আমার হাত দুটো চেপে ধরলেন।
এবং আমার কপালে হাত বুলিয়ে দিলেন। আমি ওকে হ্যারল্ডের সঙ্গে পরিচয় করে দিলাম। হ্যারল্ড সে ভাষায় মিস্টার সেনকে সম্ভাষণ করতে লাগলো। তা খুব ভদ্র ও মার্জিত ছিল না। বুঝতে পারছিলাম মিস্টার সেন হ্যারল্ডের উপস্থিতিতে বিব্রত বোধ করছিলেন। মিস্টার সেন বললেন, অ্যালেন, তুমি অত্যন্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়েছ। চিন্তা করো না, ভালো হয়ে যাবে। অন্যান্য সব ব্যবস্থা আমি করে ফেলেছি। পরের দিন অফিস ছুটির পর তিনি আবার আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে মিস্টার সেন বিদায় নিলেন। মিস্টার সেন বিদায় নেবার সঙ্গে সঙ্গে হ্যারল্ড আমাকে বলল, এই জাতীয় লোক সম্পর্কে খুব সাবধানে থাকবি অ্যালেন। উনি তোর ওপর এত সহানুভূতি দেখাতে শুরু করলেন কেন? তোর সঙ্গে ওর মেয়ের বিয়ে দেবে নাকি? লজ্জায় লাল হয়ে কপট রাগ দেখিয়ে আমি বললাম, উল্টো পাল্টে অযৌক্তিক কথা বলিস না তো। অনেকদিন পর মৈত্রীর মুখটা আবার আমার চোখের সামনে ভেসে উঠল, কিন্তু এ এক অন্য মৈত্রীও। মিসেস সেনের মুখের সঙ্গে যেন এ মুখের সদৃশ্য অনেক বেশি। পানের রসে লাল টুকটুকে ঠোঁট, ঘাড়ের ওপর কালো চুলের খোপা, মুখে মৃদু হাসিতে প্রচ্ছন্ন ব্যঙ্গ নিয়ে আরও সজীব। বেশ কিছুক্ষণ ওর রূপের ধ্যান করলাম আমি। মৈত্রীয়কে অনেক দিন না দেখতে পাওয়ার বেদনা, শীঘ্রই আবার তাকে দেখতে পাওয়ার আশা ও আনন্দ। আবার কথা বলার সময় সে অস্বস্তি হবে, এই সবের মিশ্র প্রতিক্রিয়া আমার মন ছুঁয়ে গেল। এই সময় হ্যারল্ডের উপস্থিতি আমার শুধু বিরক্তিকর নয়, অসহ্য মনে হচ্ছিল। জানি না কি করে সে আশ্চর্য অনুভূতির ব্যাখ্যা করব। মৈত্রীয়র প্রতি আমার কোনো বিশেষ শ্রদ্ধার ভাব বা ভালোবাসা কিছুই ছিল না। আমি তাকে দেখছিলাম খুবই সাধারণ একজন অহংকারী বাঙালি মেয়ে হিসেবে। সে ছিল এমন অদ্ভুত প্রকৃতির এক মেয়ে যে একাধারে শ্বেত কায়দারে ঘৃণায় করত, আবার তাদের প্রতি আকৃষ্টও হতো। হ্যারল্ড আমাকে যা বলে গিয়েছিল সেসব শুনে আমার আনন্দ হবার কিছুই ছিল না। সে চলে যাক, এটাই আমি চাইছিলাম। একদিনে পরপর অনেক কিছুই ঘটে গেল, অনেক কিছুই জানলাম আর অনুভব করলাম। একটু সুস্থ হওয়া আমার শরীর এবং মনে মৈত্রের আবির্ভাব সেই মুহূর্তে আমায় যেন কিছু একটা অস্বস্তিতে ফেলছিল। বুঝতে পারছিলাম তার বাস্তব শারীরিক উপস্থিতি নতুন কোনো সমস্যা সৃষ্টি করলেও করতে পারে। ভারতবর্ষে আসার পর আমি কখনো অসুস্থ হইনি, আর এত দীর্ঘকালীন অসুস্থতার স্মৃতিও আমার নেই। ইচ্ছে করতো বিছানা থেকে নেমে জামা কাপড় পরে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ি। শহরের আলোয় আমার স্মৃতি আর বেদনা নতুন করে জাগিয়ে তুলছিল। ইচ্ছে করতো চায়না টাউনে গিয়ে চাউ খাই। চাউয়ের পেঁয়াজ, নুডলস, ডিমের কুসুম, বাগদা চিংড়ির গন্ধ ও স্বাদ সব যেন আমি অনুভব করতেছিলাম। ইচ্ছা করছিল ফেরার পথে ফিরপো এর নামে জাজ শুনতে শুনতে একটা ককটেল খাই। হাসপাতালে বিষাদ খাবার আমার পাগল করে দিচ্ছিল। ধূমপানও করার নিষেধ। পরের দিন আমাকে দেখতে এলো আমার দুই বান্ধবী, গার্তি আর ক্লারা। ওরা আমার জন্য প্রচুর চকলেট, সিগারেট আর ফল নিয়ে এসেছিল। আমি কেবল ওদের বলছিলাম, এখান থেকে পালাতে চাই, স্বাধীনতা চাই। এমন সময় হ্যারল্ড এসে পড়ল। সে আমার যেদিন ছুটি হবে সে রাত্রে পার্টি দেবার পরিকল্পনা শুরু করে দিল। শুধু পার্টি হবে না, সঙ্গে হবে লেক ভ্রমণ। অনুষ্ঠান যাতে খুব নিখুঁতভাবে হয় তার জন্য গার্ড তখনই কাগজ পেন্সিল জোগাড় করে নিমন্ত্রণীদের তালিকা তৈরি করতে লেগে গেল। তালিকা থেকে নতুন সিমসন বাদ যাবে এটা ওরা ঠিক করে ফেলল। কারণ নরিনের বাগদান অনুষ্ঠানের সময় গার্ড দেখতে গিয়েছিল যে ইশাক ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে হুইস্কি খায় আর জেরাল্ড সিগারেট চুরি করে। ক্যাথারিনকে অবশ্যই নিমন্ত্রণ করতেই হবে, কারণ সে নাকি আমার অসুখের কথা শুনে দারুণ দুঃখ প্রকাশ করেছে আর মাঝে মাঝে আমার খবর নিয়েছে। হুবার ভাইরা আর সুন্দরী আইভির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, এরকমই ঠিক করা হলো। বাদবাকি নিমন্ত্রিতদের ব্যাপারে সবাই একমত হলো। গাড়িতে বেশি কথা বলছিল এবং আমার হয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিল। তার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। আমার মন এখানে ছিল না। গার্তির মুখ থেকে আমার দৃষ্টি সরে গিয়ে প্রায় শূন্যে নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল। এমন সময় নার্স এসে খবর দিল মিস্টার সেন আসছেন। আমি পড়লাম মহাজঞ্জাটে। যখন কোনো সম্মানীয় ভারতীয়কে অ্যাংলো ইন্ডিয়ান যুবক যুবতীর সামনে আমায় দেখা করতে হতো তখন একটা অস্বস্তি আমি অনুভব করতামই। গার্দি আর ক্লারা কৌতূহলী চোখ নিয়ে দরজার দিকে তাকালো। প্রথমে ঘরে প্রবেশ করলেন নরেন্দ্র সেন, মুখে স্মিত হাসি নিয়ে। তারপরে এলো মৈত্রীয়। লঘু এবং ক্ষিপ্র ছিল পদক্ষেপ।
আমার মনে হলো আমার হৃদস্পন্দন থেমে গেল। মনে পড়ল যে আজ আমি দাড়ি কামাইনি, যে নাইট গাউনটা পরে আছি তা আমার নয়, এবং ওটা আমাকে একেবারে মানাচ্ছে না। নিজেকে হাস্যকর একটা জীব বলে মনে হচ্ছিল। মিস্টার সেনের সঙ্গে করমর্দন করলাম একটু কষ্টের ভান করে, যাতে নিজের অপ্রতিভ ভাবটা একটু ঢাকতে পারি। তারপর আমি মৈত্রেয়কে নমস্কার জানাবার জন্য কপালে হাত ঠেকালাম। এই কপট গাম্ভীর্য আনতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছিল। কিন্তু কি ভালো লাগছিল যখন মৈত্রেয়কে আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর সে অত্যন্ত স্বাভাবিক সব প্রতিভার সঙ্গে তাদের করমর্দন করলো আর জিজ্ঞাসা করলো, হাউ ডু ইউ ডু। মিস্টার সেন হাসতে হাসতে বললেন, আমার মেয়ের দুটো পাশ্চাত্য রীতিতে ভাবটা প্রকাশ করার ধারাটা ভালোই রপ্ত করেছে। কিন্তু সর্বক্ষণ গারদিকে লক্ষ্য করছিলেন এবং বিশেষ করে খেয়াল করছিলেন তার সূক্ষ্ম মতামতের সময় গারদের প্রতিক্রিয়া। আমি যেন এক আগ্নেয়গিরির উপরে বসেছিলাম। একদিকে আমার দুই বান্ধবী আর হেল্ট আর নিজেদের মধ্যে বকবক করে চলছিল, আর অন্যদিকে ঘরে উপস্থিত মিস্টার সেন আর তার মেয়ে বাংলায় কিছু বলছিলেন। মৈত্র আগ্রহ ভরে চারিদিকে দেখছিল, কিন্তু তার দৃষ্টি তাচ্ছিল্য আর ব্যঙ্গ। যতবারই মৈত্র কোনো আলোচনায় যোগ দিচ্ছিল ততবারই তার ঠোঁট ছিল একটা মৃদু হাসি, যাতে ব্যঙ্গ আর সূক্ষ্ম পরিহাস মিশেছিল। আমি মৈত্রেয়র মতো কোনো সরল মেয়ের মুখে এই জিনিস আশা করিনি। আমার অপরিচ্ছন্ন চেহারার জন্য আমি নিজের ওপর রাগ হচ্ছিল। একসময় গার্তি, ক্লারা, হ্যারল্ড আর মিস্টার সেনের চারে উপস্থিতি আমার কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবছিলাম, মৈত্রেয়র মধ্যে মুগ্ধ হবার মতো কিছুই নেই। ওকে ভালোবাসতে পারা তো দূরে থাক, বড়জোর মাঝে মাঝে হয়তো দু একবার দেখা করার ইচ্ছা জাগতে পারে। কিন্তু তবু তার সম্বন্ধে আমার এক ধরনের উৎসুক একটা অনুভব করছিলাম। মৈত্রেয় বলল, মসিয়ে এলেন? আমাদের বাড়ি কবে যাচ্ছেন? মৈত্রেয় কণ্ঠস্বরে একটা অদ্ভুত সুর ছিল, যার ফলে আমি তিন বন্ধু একসঙ্গে ঘুরে ওর দিকে তাকালো। আমি বললাম, যেদিনই ভালো হবে সেদিনই যাব। কথা বলতে আমি ইতস্তত করছিলাম। বুঝতে পারছিলাম না কি বলে ওকে সম্বোধন করব। মিস শব্দটা ঠিক মানায় না। আবার ওকে দেবী বলে সম্বোধন করতেও আমার সাহস হচ্ছিল না। আমার এই হতবুদ্ধি ভাব লজ্জায় আমাকে লাল করে তুলছিল। তাই ক্ষমা চাইতে ব্যস্ত হয়ে পড়লাম। বললাম, কিছু মনে করবেন না, ঘরটা গুছানো নেই, দাড়ি কামাতে পারিনি আজকে, সারাদিন খুবই ক্লান্ত লাগছে। আমি তীব্র ক্লান্তির ভান করে থাকতে লাগলাম, আর মনে মনে কামনা করতে লাগলাম সবাই যেন চলে যায়, কারণ একসঙ্গে সকলের উপস্থিতি আমার দারুণ অস্বস্তি হচ্ছিল। নরেন্দ্র সেন বললেন, অ্যালেন, তুমি কি জানো যে আমরা ঠিক করেছি এরপর থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে? এটা আমার স্ত্রীর প্রস্তাব, আর আমরা সবাই এটাতে একমত হয়েছি। তুমি এখানকার রান্না একেবারে অভ্যস্ত নও, এবং এরপর যদি আরও অসুস্থ হয়ে পড়ো তখন তার ফল মারাত্মক হবে। এছাড়া আরেকটা দিকও আছে, আমার ওখানে থাকলে তোমার টাকা পয়সা খরচও কম হবার সম্ভাবনা রয়েছে। ফলে সেই জমানো টাকা নিয়ে তুমি বছরে একবার হলেও দেশে যেতে পারবে, নিজের লোকজন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারবে। আর আমার বিশ্বাস তুমি নিশ্চয় বুঝতে পারছো তোমার উপস্থিতি আমরা। নরেন্দ্র সেন তার বাক্য সম্পূর্ণ করলেন না, শুধু মৃদু হাসিতে তা শেষ করলেন। মৈত্রেয় সোজা আমার চোখের দিকে তাকিয়েছিল। সে আমায় কিছু বলল না, শুধু আমার উত্তরের অপেক্ষায় রইল। তারা চলে যাবার পরই কেন ডায়েরি লিখে রাখিনি, ঠিক সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা কিরকম ছিল সেই কথা ভেবে আজ আমার বড় অনুশোচনা হয়। এই কথা বলছি এই কারণে নয় যে ঘটনাগুলো বহু পুরনো। আসলে পরবর্তীকালে যে মারাত্মক ভাবাবেগ এবং বিদ্রোহী মনোভাব আমার মধ্যে এসেছিল তা আমাকে সম্পূর্ণভাবে উদাসীন করে দিয়েছিল, এবং ফলত আমার সেই সময়কার অনুভূতিগুলো নিষ্প্রভ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও আজও স্পষ্ট মনে পড়ে আমার চিন্তা তখন দ্বিধা বিভক্ত। একদিকে একটা এমন জীবনযাপনের হাতছানি যা আগে কখনো কোনো শ্বেতাঙ্গের কপালে জোটেনি, এবং যে জীবনে লুসিয়ার গবেষণার বিষয়বস্তু। আর মৈত্রের প্রতি আমার আকর্ষণ, যার প্রতিক্রিয়াতে পরবর্তীকালে মৈত্রের তরফ থেকে এক রহস্যময় ঐতিহাসিক খামখেয়ালিপনা বলেও আখ্যা দেয়া যেতে পারে। অন্যদিকে আমার স্বাধীনতাপ্রিয় মনের বিদ্রোহ। মনে হচ্ছিল এই জীবনে আমার সমস্ত স্বাধীনতা খর্ব হবে। আমার ঊর্ধ্বতনের প্রচ্ছন্ন অদৃশ্য শাসনে আমার যৌবনের সমস্ত স্বাদ, আহ্লাদ, এমনকি মদ্যপানও বোধহয় বন্ধ হয়ে যাবে। আর সিনেমা দেখার ব্যাপারও বোধহয় তা সপ্তাহে একটাতে নেমে আসবে।
এই দুটো বোধকেই আমাকে এত তীব্রভাবে আক্রমণ করছিল যে কোনোটাতে প্রাধান্য দেব বুঝে উঠতে পারছিলাম না। ঠিক উত্তর তো একটা সময় দিতেই হবে, তাই আমি বলে ফেললাম, মিস্টার সেন, আপনার কাছে আমার ঋণের শেষ নেই। আমার ভয় হচ্ছে আমি না আপনার আবার অসুবিধায় ফেলি। বলতে গিয়ে কথাগুলো আমার মুখে একটু জড়িয়ে যাচ্ছিল। দেখছিলাম সেই দুই মেয়ের মুখের দিকে, বুঝতে পারছিলাম যে তারা আমাকে তাদের খাঁচায় পড়ার ব্যবস্থার প্রস্তাবটা বেশ আরাম করে উপভোগ করছিল। মিস্টার সেন আর মৈত্র আমার বিছানার কাছেই দাঁড়িয়েছিলেন, অন্যরা জানালার কাছে। নরেন্দ্র সেন হেসে বললেন, বোকার মতো কথা বলো না। আমার বাড়ির একতলা লাইব্রেরির পাশে কয়েকটা ঘর খালি পড়ে আছে, অসুবিধা আবার হবে কি? তুমি থাকলে আমার পরিবারের মধ্যে কিছুটা ইউরোপিয়ান সভ্যতাও তো ঢুকবে। আমি মনে মনে ভাবছিলাম শেষ কথাগুলো কি মিস্টার সেন ঠাট্টা করে বললেন, কিন্তু গারতি আর চিন্তার সূত্র ছিন্ন করে দিল। আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে মিস্টার সেন বা তার সুন্দরী মেয়েরা যদি কোনো বিপদে ফেলেন তখন গারতি আমায় জিজ্ঞাসা করবে, অ্যালেন, তোমার প্রেমিকার খবর কি? নরিন, ইসাবেল বা লিলিয়ান যারই নাম প্রথমে মাথায় আসবে তারই নাম করে জিজ্ঞাসা করলেই হবে। মিস্টার সেনের সঙ্গে কথা বলতে বলতে গায়ত্রীর সঙ্গে আমার চুক্তির কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু গায়ত্রী মনে পড়ল এবং ঠিক সময় সে প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল। মিস্টার সেন প্রশ্নটা শুনে কেমন অপ্রস্তুত হয়ে গেলেন। মৈত্রীও প্রশ্নপত্রিককে দেখার জন্য মাথা ঘুরালো। উত্তরের অপেক্ষা না করে গায়ত্রী বলেই চলল, যাও যাও, অত সাজু সাজার কি আছে? বাড়ি ছাড়ার আগে তোমাকে ওর মতামত নিতে হবে তো। কি মিস্টার সেন, ঠিক বলিনি? মিস্টার সেন গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, তা তো বটেই। মৈত্র দারুণ অবাক হয়ে গায়ত্রীকে দেখছিল। তারপর সে সোজা তার বাবার চোখে চোখ রাখল। ব্যাপারটা চাপা দেবার জন্য মিস্টার সেন তাড়াতাড়ি বলে উঠলেন, অ্যালেন, তোমার পড়ার জন্য বই এনেছি। আমার মেয়ে পছন্দ করেছে আউট অফ দ্য ইস্ট। বইটা তোমার খুব ইচ্ছে ছিল তোমাকে পড়ে শোনাবে, কিন্তু আজ তো অনেক দেরি হয়ে গেল। মৈত্রীও বলল, বাবা, আমি তো ভালো ইংরেজি পড়তে পারি না। এদিকে গায়ত্রী তার প্রথম প্রচেষ্টা বিফলে গেছে দেখে বলে উঠল, কিন্তু অ্যালেন, তোমার প্রেমিকার ব্যাপারে কিছু বললে না তো? তাকে থামাবার জন্য আমি চিৎকার করে বললাম, আমার কোনো প্রেমিকা নেই। শুনে গায়ত্রী নিচু গলায় মিস্টার সেনের কানে কানে বলে চলল, ও মিথ্যে কথা বলছে, আসলে ও পাক্কা লম্পট। সে একটা চমকপ্রদ দৃশ্যের সৃষ্টি হলো বটে। হতভম্ব লজ্জিত মিস্টার সেন মৈত্রর দিকে তাকালেন। হ্যারল্ডকে ভাব দেখে মনে হলো তারা ভাবছে তারা জিতে গেছে। জানালার পাশ থেকে সে তাই আমার বিজয় সংকেত করছিল। ওই রকম একটা পরিস্থিতিতে আমার অবস্থাটা সহজে অনুমেয়। আর আমি তখন মনে মনে প্রার্থনা করছিলাম যে একটা অলৌকিক কিছু ঘটুক, যাতে সব কিছু মিটমাট হয়ে যায়। নিজেকে আড়াল করবার জন্য যন্ত্রণার ভান করে দু হাত দিয়ে কপাল ঘষতে লাগলাম। মিস্টার সেন বললেন, আমরা চলি। অ্যালেন, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। মিস্টার সেন আমার করমর্দন করলেন, আমিও চললাম। বলে হ্যারল্ড মিস্টার সেন আর তার কন্যার কাছ থেকে বিদায় নিল, কোনো সৌজন্য প্রকাশ না করে। হ্যারল্ড আর মিস্টার সেন বেরিয়ে যাওয়া মাত্রই গায়ত্রী আর ক্লারা হাসিতে ফেটে পড়ল। গায়ত্রী বলল, অ্যালেন, দেখলে কেমন হারিয়ে দিলাম? ক্লারা মন্তব্য করলো, ও কিন্তু দেখতে খারাপ নয়, শুধু নিগ্রোদের মতো। এই যা, ওর মাথার চুলে ওগুলো কি পড়েছে অ্যালেন? পুনরায় আমার পুরানো মানসিকতার চারা দিয়ে উঠল। বিশ্বাস না থাকলেও মন্তব্যগুলো আনন্দ সহকারে শুনতে লাগলাম। এমনকি মিস্টার সেনের বিরুদ্ধে মন্তব্য আমি যোগ দিলাম। গায়ত্রী পুরানো কথায় ফিরে গেল। বলল, নাও, তালিকাটা শেষবারের মতো দেখে নেওয়া যাক। আমার মনে হয় হুবার ভাইদের নিমন্ত্রণ করলে ভালো হয়। বড় ভাই ডেভিডের গাড়িটা তাহলে পাওয়া যেতে পারে। আর অ্যালেন, তো আমার উপস্থিত বুদ্ধির একটু প্রশংসা করো। কীরকম বাঁচিয়ে দিলাম তোমাকে, বলো? তখন রোজ সকালে আমার ঘুম ভাঙত আর একটা নতুন অনুভূতি নিয়ে। শোবার খাটটা ছিল দরজার পাশেই। শুয়ে শুয়ে দেখতাম আমার অনুজ্জ্বল ঘরটাকে। একদিকে উঁচুতে গ্রিল দেওয়া একটা জানালা, সবুজ রঙের দেয়াল, কাজেই কাজের টেবিলের পাশে দুটো টুল আর বিরাট একটা আরাম কেদারা। বইয়ের তাকের ডান দিকে দেয়ালে ঝুলছে কয়েকটা ছবি। প্রত্যেক দিনই জীবনশক্তি ফিরে পেতে আমার বেশ কয়েক মিনিট লেগেছে। খোলা জানালা দিয়ে দালানের দিক থেকে যে সমস্ত শব্দ আসতো সেগুলোর উৎস আর আমি কোথায় আছি এটা বুঝতে বুঝতে বেশ কিছুটা সময় কেটে যেত। খাটের ওপর বসে থাকতো রক্ত ফোলা তুলতুলে কিছু মশা।
সেগুলো সরিয়ে লোহার রড দিয়ে বন্ধ করা দরজা খুলে দিয়ে মুখ ধুতে যেতাম উঠোনের মাঝখানে একটা টিনের চালের ঘরে। সেই ঘরের মধ্যে ছিল একটা সিমেন্টের চৌবাচ্চা, যার মধ্যে বিকেলে বাড়ির চাকরেরা ডজন ডজন বালতি ভরে জল ঢেলে রাখত। ঘড়ায় জল ভরে আমি গায়ে ঢেলে স্নান করতাম। তখন ছিল শীতকাল, বাইরের উঠোনটা ছিল টালি পাতা আর ভীষণ ঠান্ডা। শীতে আমার পা থেকে মাথা অবধি কাঁপত। বাড়ির অন্য লোকেরা স্নানের সময় এক বালতি করে গরম জল সঙ্গে আনতো। তারা যখন শুনতো যে আমি এই ঠান্ডা জলে রোজ স্নান সারি, তখন তারা এত অবাক হতো যে বলার নয়। কয়েকদিন ধরে সারা বাড়িতে আমার স্নান নিয়ে আলোচনা হতো। মনে মনে আশা ছিল মৈত্র নিশ্চয় একদিন আমার স্নানের প্রশংসা করবে। রোজ সকালে তাকে আমি দেখতাম একটা খুব সাধারণ শাড়ি পরে খালি পায়ে এদিক ওদিক যাচ্ছে। একদিন সে আমায় বলল, আপনাদের দেশে দারুণ ঠান্ডা, সেজন্য আপনারা এত ফর্সা। ওই ফর্সা শব্দটা যে সে উচ্চারণ করছিল চায়ের টেবিলের ওপর রাখা আমার নগ্ন বাহুর দিকে তাকিয়ে। তার ওই ঈর্ষা আমাকে অবাক করছিল। তাদের বাড়িতে আসার পর বলতে গেলে তার সঙ্গে সেই প্রথম কথাবার্তা। কিন্তু আমাদের সে কথাবার্তা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ মিস্টার সেন আমার সঙ্গে তখন কথা বলতে আরম্ভ করলেন। অন্য লোকের অসাক্ষাৎতে মৈত্রীর সঙ্গে আমার কথাবার্তা খুব কমই হতো। তাকে দেখতে পেতাম বারান্দা পার হয়ে যেতে, শুনতে পেতাম তার গান। জানতাম দিনের অধিকাংশ সময়টা সে কাটায় শোবার ঘরে আর নয়তো টেরাসে। ক্রমশ কৌতূহলী হয়ে উঠছিলাম এই নারীর প্রতি, যে একই সঙ্গে এত কাছের এবং এত দূরের। মনে হতো সর্বদাই সে যেন আমাকে নজর রেখেছে, সন্দেহ ক্রমে নয়, পাছে আমার কোনো অসুবিধা হয় এই ভেবে। একা একা থাকার ফলে কিনা জানি না, এ বাড়ির অনেক ব্যাপারে অদ্ভুত আর অবদ্ধ ঠেকাতে আমার বুঝতে না পারার ফলে হাস্যকর মনে হতো। প্রায় খালি গায়ে একটা চাকর আমার কাছে আসতো। সে সঙ্গে করে নিয়ে আসতো ফল, দুধ, নারকেলের শাঁস আর ঘরের তৈরি মিষ্টি। লক্ষ্য করতাম দরজার কাছে হাঁটু গেড়ে বসে সে তীব্র কৌতূহল নিয়ে আমার ব্যবহারের জিনিসপত্রগুলো দেখত আর অনর্গল আমায় প্রশ্ন চলত। আমার বিছানাটা পছন্দসই কিনা, মশারি ঠিক মতো লাগানো হয় কিনা, আমার ক্ষীর খেতে ভালো লাগে কিনা, আমার কতজন ভাই বোন আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গে আমার কয়েকটা কথা হিন্দিতে চালাতে পারতাম। আমি জানতাম আমার প্রতিটি উত্তর দোতলায় মিসেস সেন এবং অন্যান্য মহিলারা খুঁটিয়ে খুঁটিয়ে জানার জন্য অপেক্ষা করছে। মৈত্রেয়কে আমার একটু বেশি মাত্রা অহংকারী মনে হতো। খাবার টেবিলে খাওয়ার সময় তার মুখে একটা তাচ্ছিল্যের হাসি লেগেই থাকতো। টেবিল থেকে সর্বদাই সে সবার আগে উঠে পড়তো এবং পাশের ঘরে যেত পান খেতে। সেখান থেকে তার বাংলা ভাষায় কথাবার্তা আর গলা ফাটিয়ে হাসির শব্দ ভেসে উঠত। অন্য লোকের উপস্থিতিতে কখনোই সে আমার সঙ্গে কথা বলতো না। আর আমরা যখন দুজনে আলাদা থাকতাম তখন তাকে কিছু বলতে আমি সাহস পেতাম না। এইরকম অদ্ভুত আচার ব্যবহারে রীতিনীতি ভঙ্গ করার সাহস আমার ছিল না। কেননা মনে হতো একজন ভারতীয়র পক্ষে এটা নিশ্চয় ভদ্রতা সদাচরণের লক্ষণ। তার চেয়ে এগুলো লক্ষ্য না করে নিজের ঘরে গিয়ে শোয়াই আমার কাছে শ্রেয় বলে মনে হতো। কখনো কখনো পাইপ খেতে খেতে আমি তার কথা চিন্তা করতাম। ভাবতাম আমার সম্পর্কে মৈত্রর কি রকম ধারণা, কিভাবে ও আমার সম্পর্কে। ওর পরিবর্তনশীল মুখ দেখে কিছুই বোঝার উপায় ছিল না। এক একদিন ওকে এত সুন্দর লাগতো যে দেখে দেখে আশা মিটত না। সে কি নির্বোধ ছিল, না প্রকৃতি সরল ছিল, নাকি আদিম যুগের ভারতীয় মেয়েদের সম্বন্ধে আমি যেরকম ভাবতাম সে তাদের মতো। কথাগুলো বাজে ভাবনার মাথায় ঘুরঘুর করছে ভেবে পাইপের সাইজ ঝাড়ার মতো সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করতাম। পুনরায় বইয়ের পাতাতে ডুবে যাবার চেষ্টা করতাম। মিস্টার সেনের লাইব্রেরিতে ছিল একতলায় দুটো ঘর জুড়ে, তাই নিত্য নতুন পড়ার বইয়ের অভাব আমার ছিল না। একদিন আলিপুরে আসার পর কয়েক সপ্তাহ পরে বারান্দার নিচে মৈত্রের সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়। যন্ত্রচালিতর মতো আমার হাত কপালে তুলে আমার টুপি খুলে আমাকে নমস্কার জানালো। ওকে কোনোভাবে অসম্মান না করে ফেলি এই ভয়ে আমি হাস্যকরভাবে কাজটা করেছিলাম। মৈত্র জিজ্ঞাসা করলো, কে আপনাকে আমাদের নমস্কার করবার নিয়ম শিখিয়েছে? সেদিন তার মুখে ছিল এক আশ্চর্য বন্ধুত্বপূর্ণ মৃদু হাসি। আমি উত্তর দিলাম, আপনি। মোটর গাড়িতে আমাদের মুখোমুখি হয়ে যাওয়ার ঘটনাটা আমার মনে পড়ল। সেই সময় তার মুখে যে অস্বস্তি বা অস্থিরতা লেগেছিল, সহসা তা যেন মৈত্রের মুখে ফুটে উঠল।
সে আর কথা না বাড়িয়ে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অন্তত লজ্জিত হয়ে আমি আমার ঘরে ফিরে এলাম। ভেবেছিলাম ঘটনাটা মিস্টার সেনকে জানাবো, কিন্তু কী ভেবে যেন আর জানানো হয়নি। এই ঘটনা কয়েকদিন পর একদিন অফিসে এসে ফিরে ক্লান্ত হয়ে বিছানায় লম্বা হয়ে পড়েছিলাম। এমন সময় মৈত্রীও এসে দরজায় টোকা দিল। দরজার গায়ে ঠেস দিয়ে সে ভয়ে ভয়ে বলল, আমার বাবা কখন ফিরবেন আপনি জানেন? আমার দরজায় মৈত্রীকে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আজ স্বীকার করছি, সেই মুহূর্তে তার সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত ছিল তা সেদিন ঠিক বুঝতে পারিনি। তাকে ঘরের ভেতর আসতে বলার বা বসতে বলার সাহস আমার হলো না। তার উত্তর দিতে গিয়ে এত অসংলগ্ন কথা বলছিলাম যা আজ মনে পড়লে হাসি পায়। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, আমার মাই আমাকে এটা জিজ্ঞেস করতে পাঠালেন। আপনি সারাদিন পরিশ্রমের পর ঘন্টা একা একা এই ঘরে কাটান। আমাদের বাড়িতে আনন্দ করার মতো কিচ্ছু নেই। সন্ধ্যের পরও যদি আপনি এই রকমই কাটান তাহলে আপনি তো আবার অসুখে পড়বেন। এছাড়া আমি আর কি করতে পারি? আপনি যদি চান তাহলে আমার সঙ্গে গল্প করতে পারেন, অথবা বাইরে কোথাও একটু বেরিয়ে আসতে পারি। দরজার কাছে এগিয়ে গিয়ে আমি বললাম, আমার তো কোনো চেনা লোক নেই এখানে, তাছাড়া এমন কোনো বন্ধুও নেই যে যারা বাড়িতে গিয়ে আমি গল্প করব। মৃদু হেসে উত্তর দিল, সে ওয়েলেসি স্ট্রিটে বুঝি এরকম ছিল না? তারপর হঠাৎ কি মনে করে বারান্দার দিকে চলে গেল। বলে গেল, দেখে আসি চিঠিপত্র কিছু এসেছে কিনা। দরজায় ঠেস দিয়ে আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে গুনগুন করে একটা গানের সুর ভাবছিল। সুরটা শ্রুতিমধুর ছিল না। এ ধরনের সুর তার দোতলা শোবার ঘর থেকে প্রায় কানে ভেসে আসতো। তার শোবার ঘরে একটা জানালা ছিল রাস্তার দিকে, আর দরজাটা ছিল বাড়ির ভেতরের দিকে বারান্দায়। সে বারান্দায় উঠে গিয়েছিল একটা লাল ফুলের লতানো গাছ। প্রায় তাকে গান গাইতে আর ছোট বোনের সঙ্গে তর্কাতর্কি করতে শোনা যেত। মাঝে মাঝে তাকে হঠাৎ খুব কাছের মানুষ বলে মনে হতো। যখন সে বারান্দার দিকে ঝুঁকে নিচে কারো ডাকে জবাব দিয়ে তো মাথা নিচু করতো আর ছোট একটা চিৎকার করে বলতো, যাচ্ছি। মৈত্রীও কিছু চিঠিপত্র নিয়ে ফিরে এলো। আমার দরজার সামনে দাঁড়িয়ে শাড়ির কোণে চাবি বাঁধার চেষ্টা করছিল। সে খুব অহংকারে সুরে বলল, চিঠির বাক্সের চাবি আমিই রাখি। তারপর চিঠির ওপরে নামগুলো দেখতে দেখতে একটু দুঃখের সঙ্গে বলল, কিন্তু আমাকে কেউ চিঠি লেখে না। আপনাকে কে চিঠি লিখবে? কেন? যে কেউ লিখতে পারে। তার কথা বুঝতে না পেরে তার দিকে আমি তাকিয়ে রইলাম। সেও এক মুহূর্ত চোখ বন্ধ করে স্থির হয়ে কি যেন ভাবতে লাগলো। মনে হচ্ছে আমি ব্যাকরণে ভুল করলাম। না, আমি তো কোনো ভুল করিনি। তাহলে আপনি আমার দিকে ওইভাবে তাকিয়ে রইলেন কেন? না না, সেজন্য নয়, আমি বুঝতে পারছিলাম না অচেনা কোনো লোক আপনাকে চিঠি লিখবে কেন। সত্যিই অসম্ভব না। বাবাও এই কথা বলেন। বাবা কিন্তু আপনাকে খুব বুদ্ধিমান ভাবেন। সত্যি নাকি? আমি ঠাট্টা করে উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। প্রত্যুত্তরে বোকার মতো হাসলাম। কিন্তু সে বলতে লাগলো, আপনি আমাদের বারান্দাটা দেখবেন? আমি সানন্দে রাজি হয়ে গেলাম। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল ছাদের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে আকাশ দেখতে, সূর্যের আলো গায়ে মাখতে, পার্ক আর বাংলোওয়ালা পাড়াটাকে ভালো করে ওপর থেকে দেখতে। প্রথম এ পাড়ায় এসে আমি প্রায় পথ হারাতাম। আমি কি এই পোশাকেই যেতে পারি? আমার প্রশ্নে মৈত্র অবাক হয়ে তাকিয়ে রইল। দেখে বললাম, দেখুন, আমার গায়ে কোট নেই, টাই নেই, পায়ে টেনিস খেলার জুতো, তাও আমার মোজাহীন। সে আমাকে লক্ষ্য করে করতেই থাকলো এবং হঠাৎ প্রশ্ন করলো, আপনাদের বাড়িতে লোকে বারান্দায় যেতে গেলে কি করে? আমাদের বাড়িতে বারান্দা নেই। সত্যি? একদম নেই? না, একটাও নেই। খুবই দুঃখের কথা। তাহলে আপনাদের বাড়ির লোকেরা আকাশ সূর্য কিভাবে দেখেন? কেন? যেখানে খুশি, রাস্তায়, মাঠে ঘাটে, যেখানে ইচ্ছে হয় গিয়ে দেখি। সে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, এর জন্যই আপনারা এত ফর্সা আর সুন্দর। জানেন, আমারও ভীষণ ইচ্ছা ফর্সা করতে, তা সম্ভব নয়। আমি জানি না, পাউডার মাখলে হয়। মৈত্র রেগে গেল, বলল, পাউডার ধুয়ে যায়। আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনাকে পাউডার মাখিয়ে ফর্সা করা হয়েছিল? না, তা ঠিক নয়। আপনাকে পাউডার মাখলে আমি আর সুস্থ থাকতেন না, তলস্তয় বলছেন। আমি আবার অবাক হলাম। তার মুখটা একটু পাল্টে গেছে। খুব গাম্ভীর্যের সঙ্গে সে বলল, আপনি টলস্টয়কে চেনেন? না। বিখ্যাত রুশ লেখক। জানেন, প্রথম জীবনে তিনি খুব ঐশ্বর্যের মধ্যে জীবন কাটিয়েও শেষ বয়সে সব ছেড়ে বানপ্রস্থ নিয়েছিলেন, ঠিক ভারতীয়দের মতো।
চলুন বারান্দায় যাবেন তো। তো আজকে শুনলেন উপন্যাস লা নুই বেঙ্গলি এর দ্বিতীয় পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।